আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের রক্তের রং দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1973 সাল। পার্ট 4। টর্চার চেম্বারে নিয়ে আসা হলো ওদের চারজনকে। বড় সড়ো একটা ঘর, 30 ফুট লম্বা, 30 ফুট চড়া। ঘরের ঠিক মাঝখানে একটা কাচের ঘর, 1 ইঞ্চি পুরু কাচ, 10 ফুট লম্বা, 10 ফুট চড়া, 10 ফুট উঁচু। কাচের ঘরটার মধ্যে কিচ্ছু নেই, একেবারে ফাঁকা। 1 ফুট ব্যাসের একটা পাইপ ঘরের ছাদ থেকে নেমে এসে ঢুকেছে কাচের ঘরের ছাদ ফুঁড়ে। বাথরুমের শাওয়ারের মতো অসংখ্য ফুটোওয়ালা একটা ঝাঁঝরি দেখা যাচ্ছে পাইপের এই মাথায়। ঘরের চারপাশের দেওয়ালের দিকে চেয়ে চোখ স্থির হয়ে গেল রানার। প্রাচীন ও মধ্যযুগে যত রকমের নির্যাতন যন্ত্র ছিল তার প্রায় সবই সংগ্রহ করেছে উশেন। বিচিত্র বিদঘুটে সব যন্ত্র সাজানো রয়েছে দেওয়ালের গায়ে। ঘরের ছাদে ফিট করা হয়েছে বিভিন্ন সাইজের পুলি। কিছু কিছু যন্ত্র যেগুলো দেওয়ালে টাঙানো সম্ভব নয় সেগুলো রাখা আছে মাটিতে। জাদুঘরের মতো যন্ত্রের সাথে জেড়ে মুছে চমৎকার করে সাজানো আছে সবকিছু। অনেক কিছুই চিনতে পারল রানা। কাটা বসানো লোহার নেকলেস রয়েছে, থাম্ব স্ক্রু রয়েছে কয়েক সাইজের, 6 ওজনের স্কাল ক্যাপ আছে, স্ক্যাভেঞ্জার্স ডটার রয়েছে 7টা, 20 ফেটা রয়েছে 2টো, 3 সাইজের 3টে আয়রন 7টা, 20 ফেটা রয়েছে 2টো, 3 সাইজের 3টে আয়রন মেডেল রয়েছে। ওর ভেতর ঢুকিয়ে ধীরে ধীরে চেপে মেরে ফেলা হতো এক সময় অপরাধীকে। এছাড়া বুকের উপর কাঠের তক্তা ফেলে তার উপর চাপিয়ে দেওয়ার জন্য কড়া লাগানো আধমনি লোহার ওজন রয়েছে 20-30টা। ঘরের এক কোণে রয়েছে একটা লায়ার র্যাক। এক এক করে শরীরের সমস্ত হাড় ভেঙে ফেলার যন্ত্র রয়েছে তার পাশেই। জ্যান্ত ভাজা করবার জন্য ঘরের অন্য কোণে রয়েছে মধ্যযুগীয় চুলো। চারিদিকে গজালো মরা মানুষ সমান লম্বা কাঠের পিপে রয়েছে একটা। এর ভিতর মানুষ ভরে মুকাটকে গড়িয়ে দেওয়া হতো পিপেটা পাহাড়ের উপর থেকে। তীক্ষ্ণ গজালের খোঁচায় মোরাব্বা কাঁচা হয়ে যেত, মারা যেত অপরাধী। অপরাধ কবুল করবার জন্য রয়েছে অসংখ্য যন্ত্রপাতি, সুচ, কাটা বসানো চেয়ার, নানান কিছু। কেমন যেন থমথমে ভাব ঘরটায়। দমে গেছে হাসি খুশি প্যাপন মংলায়ু। মরার মতো প্যাকাশে হয়ে গেছে মিসেস গুপ্তু আর সোফিয়ার মুখ। রানার চোখে চোখ পড়তেই হাসবার চেষ্টা করলো সোফিয়া। কান্নার মতো দেখালো হাসিটা। ভয় পেয়েছে রানাও, ভাবছে স্যাডিস্ট নাকি লোকটা, নইলে এইসব যন্ত্র সংগ্রহ করবে কেন? ভয়ঙ্কর যন্ত্রণার মৃত্যু অপেক্ষা করছে ওদের জন্য। ভয় পাবেন না, এসব আপনার উপর ব্যবহার করা হবে না মিস্টার মাসুদ রানা। যেন রানার চিন্তার সূত্র ধরেই কথা বলে উঠল উশেন পিছন থেকে। নাটুক আপনার আছে লোকটার মধ্যে। ঘাড় ফিরিয়ে দেখলো রানা ঘরে এসে দাঁড়িয়েছে উশেন, ডক্টর হুয়াং, সুইথি, জেনারেল এহতেশাম আর কর্নেল শেখ। এককালে নির্যাতন দেখতে খুবই পছন্দ করতাম। চোখ নষ্ট হয়ে যাওয়ার পর দেখতে পেতাম না, কিন্তু অন্তিম চিৎকার শুনতে ভালোই লাগতো। কিন্তু একবার একজন লোককে সন্দেহের উপর ধরে নিয়ে এসে নির্যাতন করেছিলাম এখানে। কিছুতেই অপরাধ স্বীকার করাতে পারলাম না ওকে দিয়ে। নখের ভিতর সূচ দেওয়া হলো, পায়ের বুড়ো আঙ্গুলে দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো ছাদ থেকে। শেষকালে একটা একটা করে ভেঙে ফেলা হলো শরীরে সব কাটা হাড়। মরে গেল, কিন্তু একটি কথাও বলল না লোকটা। 2 দিন পরে জানতে পারলাম লোকটা কালা ও বোবা ছিল। ভুল সন্দেহ করে ধরা হয়েছিল ওকে। সেই থেকে নির্যাতনের উপর অবক্তি এসে গেছে আমার। নেহায়েত বাধ্য না হলে ওসবের মধ্যে যাই না। এখন বেশিরভাগ সময়ই
এই কাচের ঘরটা ব্যবহার করি। দেওয়ালে টাঙানো যন্ত্রপাতি ভিত্তি উৎপাদনের উদ্দেশ্যে রেখে দিয়েছি এখনো, হাসলো উসেন। আপনার কাছ থেকে আমার আর কিছু জানবার নেই, কাজে নির্যাতনের প্রয়োজনই পড়ে না। অবশ্য প্যান্ট শুর কথা একটু স্বতন্ত্র। আপনাদের মতো বিনা কষ্টের মৃত্যু লাভ করার যোগ্যতা ওর নেই। এদিকে এসো প্যান্ট শু, শেষ দেখা দেখে নেই তোমাকে। বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মিসেস গুপ্ত। উসেনের ইঙ্গিতে দুপাশ থেকে দুজন প্রহরী চেপে ধরল ওর দুই হাত, টেনে নিয়ে গেল উসেনের কাছে। দুই হাতে ছুঁয়ে দেখল উসেন ওর মুখ, নাক, কপাল, চিবুক। বাহ, কি সুন্দর! আমি তৈরি করেছিলাম তোমাকে, আজ নিজের হাতেই নষ্ট করে দিচ্ছি। অথচ এই অপচয়ের কোনো প্রয়োজন ছিল না প্যান্টশু। তুমি যে এমনভাবে বিশ্বাস ভঙ্গ করবে তা আমি কল্পনাও করতে পারিনি। ক্ষমা চাইছি আমি উসেন। আমার মধ্যে এই জিনিসটার বড়ই অভাব প্যান্টশু। বহু কষ্টে খানিকটা সংগ্রহ করে দিয়েছিলাম তোমাকে একবার, আর ক্ষমা তোমার স্টকে নেই, দুঃখিত। হঠাৎ ঝট করে ডান হাতটা উপরে উঠল উসেনের, ঝিক করে উঠল হাতে ধরা ছুরি। ঘ্যাচ ঘ্যাচ করে 3 বার বুলালো সে ছুরিটা মিসেস গুপ্তের দুই গালে, কপালে। তীক্ষ্ণ একটা চিৎকার বেরোলো ওর কণ্ঠ থেকে, ফিনকি দিয়ে ছুটল রক্ত। একটা চেয়ারে বসে পড়ল উসেন, প্রহরীদের উদ্দেশ্যে বলল, ডান হাতের বুড়ো আঙ্গুলে রশি বেঁধে টেনে তুলে দাও একে মেঝে থেকে 3 হাত উপরে, ওই শেষ মাথায়। কাপড় খুলে নিও। টেনে নিয়ে গেল ওরা মিসেস গুপ্তকে। নালিশের ভঙ্গিতে রানার দিকে চাইল একবার মিসেস গুপ্ত। চিরে গিয়ে ভাগ হয়ে আছে দুই গাল আর কপালের চামড়া। এদিক ওদিক চাইল রানা। দুটো মেশিন পিস্তল তৈরি আছে ঠিক 3 হাত পেছনে, হাত কড়া লাগানো অবস্থায়। কিছুই করবার উপায় নেই। যেতে যেতে পিছু ফিরে আবার চাইল মিসেস গুপ্ত রানার দিকে। বলল, অনেক অন্যায় করেছি, পারলে মাফ করে দিও আমাকে রানা। চোখ সরিয়ে নিল রানা। কথা বলে উঠল উসেন, জোরে জোরে বলল যাতে শুনতে পায় মিসেস গুপ্ত, নাইফ থ্রোয়িং প্র্যাকটিস করব একটু। এককালে খুবই ভালো আছিল, অভ্যাস নেই বহুদিন। এখন কেমন আছে কে জানে, চোখে দেখতে পাই না তো, তাই নিশ্চিত হতে পারছি না। 10টা ছুরি ছুড়বো আমি ওর দিকে, তারপরেও যদি ওর মৃত্যু না হয় মাফ করে দেবো আমি ওকে। কাচের ঘরের পাশ দিয়ে চলে গেল ওরা মিসেস গুপ্তকে নিয়ে ঘরের শেষ প্রান্তে। বুড়ো আঙ্গুলের দড়ি পালাচ্ছে, মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্যাপন মংলাই। সোপিয়া দাঁড়িয়ে আছে রক্ত শূন্য মুখে বাপের গা ঘেঁষে। কিন্তু আপনাদের এই ধরনের মধ্যযুগীয় পন্থায় হত্যা করা হবে না মিস্টার মাসুদ রানা। সর্বাধুনিক পন্থা ব্যবহার করবো আমি আপনাদের বেলায়। ওই যে কাচের ঘরটা দেখতে পাচ্ছেন, ওটা একটা বহুগুণ সম্পূর্ণ টর্চার কাম ডেথ চেম্বার। কাচের ঘরটা সম্পূর্ণ এয়ার টাইট। ছাতের উপর যে হোস পাইপের মতো দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে কয়েক রকমের কাজ করা যায়। এই যে সুইচ প্যানেল দেখছেন, রানা চেয়ে দেখলো দেওয়ালের গায়ে একটা সুইচ বোর্ডে 20-25টা বিভিন্ন রঙের সুইচ দেখা যাচ্ছে। এর এক একটা টিপে দিলে এক এক রকম ফল পাওয়া যায়। একটা টিপ দিলে ঝরঝর করে বরফের মতো ঠান্ডা পানি নামবে ঝর্ণা থেকে, আর একটা টিপলে নামবে ফুটন্ত গরম পানি। কাচের ঘর কানায় কানায় ভরে গেলেও এক ফোঁটা পানি বাইরে আসবে না। একটা বোতাম টিপলে সমস্ত পানি শুষে নেবে পাইপটা, একটা টিপলে ঘরের সমস্ত বাতাস টেনে নেবে। একটাতে ভয়ঙ্কর গ্যাস নেমে আসবে ঝাঁঝরি দিয়ে, আর একটা আসবে শুধু গরম বাতাস। বুঝতে পারছেন? এর এক একটা সুইচে এক এক রকম শাস্তির ব্যবস্থা আছে। কাউকে ইচ্ছে করলে দিনের পর দিন কষ্ট দেওয়া যায়, ইচ্ছে করলে 1 সেকেন্ডে মেরে ফেলা যায়। 20 লক্ষ টাকা খরচ করেছি আমি এটা তৈরি করতে। প্রহরীদের উদ্দেশ্যে গলা উঁচু করে বলল উসেন। কই হলো তোমাদের? ইয়েস স্যার, উত্তর দিল একজন। বুড়ো আঙ্গুলে বাঁধা অবস্থায় ঝুলছে মিসেস গুপ্ত। ব্যথায় নীল হয়ে গেছে মুখটা,
মনে হচ্ছে যেন ব্যথার মুখোশ পরিয়ে দিয়েছে কেউ ওকে। 10টা ছুরি ধরিয়ে দিল হুয়াং উশেনের হাতে। আপনাদের 3জনের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, যেন মজার একটা গল্প বলছে এমনি আসরি ভঙ্গিতে কথা বলে চল উশেন। আপনাদের দুর্ভাগ্য, প্রতিদ্বন্দ্বী আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তাই মরতে হবে আপনাদের। তবে ছাই করে একটা ছুরি ছুটে গেল ওর হাত থেকে, সোজা গিয়ে বিঁধল মিসেস গুপ্তের নগ্ন বামুরুতে। কে পড়ল শরীরটা, সেই সাথে বেশি এলো তীক্ষ্ণ আর্তনাদ। তেমনই কথা বলে চলেছে উশেন। খুব অল্প সময়ে যেন মৃত্যু হয় সেদিকে লক্ষ্য রাখবো আমি। ভাবছি কাজ ঘরে আটকে ক্লোরিন গ্যাস দিয়ে মারবো আপনাদের। 15 সেকেন্ডের মধ্যেই কয়েকটা খিঁচুনি আসবে সর্বশরীরে, তারপরে সব শেষ হয়ে যাবে। দ্বিতীয় ছুরিটা হাত থেকে ছুটে যেতেই রীতিমতো অবাক হলো রানা। ডান উরুতে গিয়ে বেঁধেছে সেটা। আশ্চর্যের ব্যাপার হলো, প্রথম ছুরিটা বাম উরুর ঠিক যেখানটায় লেগেছিল, দ্বিতীয় ছুরিটা ডান উরুর ঠিক সেই জায়গাতেই লেগেছে। পাকা হাত উশেনের খেলাচ্ছে মিসেস গুপ্তকে। আরো নিঃসন্দেহ হলো সে যখন তৃতীয় ছুরিটা সোজা গিয়ে বাম বাহুতে প্রবেশ করলো। কিছু একটা করা দরকার, কিন্তু এক বিন্দু অসতর্ক হচ্ছে না দুজন প্রহরীর একজনও। অসহ্য হয়ে উঠছে মিসেস গুপ্তের চিৎকার। আপনি চঞ্চল হয়ে উঠেছেন মিস্টার মাসুদ রানা। প্যাপন, তুমি অস্থির হয়ে উঠেছ বুঝতে পারছি। তোমাদের বিশ্বাস করি না আমি। পিস্তল ধরে থাকা অবস্থাতেও যা খুশি করে বসা সম্ভব তোমাদের দ্বারা। হুয়াং! চতুর্থ চুরিটা গিয়ে বিঁধল ডান বাহুতে। টেম্পটেশন থেকে এদের মুক্ত করতে পারো, কিন্তু আমি চাই নৈপুণ্য দেখিয়ে ওদের মুগ্ধ করতে। দর্শক না থাকলে খেলার মজা থাকে না। সাথে সাথে উত্তর এলো, লাইটিং দেওয়া যায়। আশার আলো জ্বলে উঠল রানার মনে। কান খাড়া করলো উশেনের উত্তরটা শোনার জন্যে। খুশি হয়ে উঠল উশেন। বলল, তোমার তুলনা হয় না ডাক্তার। ভালো সমাধান বের করেছে, তাই দাও। পঞ্চম ছুরিটা সোজা গিয়ে ঢুকলো নাভিতে। ইতিমধ্যেই রক্তে ভিজে গেছে মেঝেটা। এবার কল কল ধারা নামলো 2 পা বেয়ে। দৃশ্যটা সহ্য করতে পারছে না রানা। মাঝে মাঝে পাগলামি চাপতে চাইছে মাথায়। ইচ্ছে হচ্ছে যা থাকে কপালে ঝাঁপিয়ে পড়বে উশেনের উপর, কিন্তু তার সুযোগ হলো না। কাচের ঘরে নিয়ে আসা হলো ওদের। এক দৌড়ে গিয়ে নিয়ে এসেছে সুইথি মিসেস গুপ্তের কসমেটিক কেসের ভিতরের সেই ছোট্ট বাক্সটা। সবার অলক্ষ্যে বার 2 চোখ টিপল রানা সোফিয়া ও প্যাপন লং মং লাইকে উদ্দেশ্য করে। কিছু বুঝতে পারলো কিনা বোঝা গেল না ওদের মুখ থেকে। রানাকেই প্রথম দেওয়া হলো ইঞ্জেকশন। 10 সেকেন্ডের মধ্যেই এলিয়ে পড়লো রানার শরীরে। টেনে নিয়ে দেওয়ালে পিঠ দিয়ে বসিয়ে দেওয়া হলো ওকে। এবার সুচ ফোটানো হলো সোফিয়ার শির দ্বারা। উৎকণ্ঠিত রানা চোখের সামনে দেখতে পেল কিভাবে এলিয়ে পড়ছে সোফিয়া। ঠিক একইভাবে এলিয়ে পড়ল প্যাপন মংলাই। বিরাট একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রানা। রানার পাশে সার বেঁধে বসানো হলো দুজনকে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে মিসেস গুপ্তকে। 2 স্তনে বিঁধে আছে 2টো ছুরি। অষ্টম ছুরিটা বিঁধল গিয়ে গলার কণ্ঠার হাড় সংলগ্ন গোল গর্তটা। নবম ছুরি সোজা গিয়ে ঢুকলো হৃৎপিণ্ডে। 10ম ছুরিটা শরীরের কোথাও লাগলো না। ডান হাতের বুড়ো আঙ্গুলের ঠিক 1 ইঞ্চি উপরে কুচ করে রশিটা কেটে দিয়ে খটাং করে লাগলো গিয়ে দেওয়ালে। ধড়াস করে মেজের উপর পড়ল মিসেস গুপ্ত মৃত। শব্দটা শুনেই উঠে দাঁড়ালো উশেন, মুখে এক গাল হাসি নিয়ে। বলল, যদি এর পরেও বেঁচে থাকে তাহলে মাফ করে দেব আমি ওকে। কেউ কোনো কথা বলছে না কেন? ডাক্তার, রেজাল্টটা জানাবে না আমাকে? ডেড। পরীক্ষা না করেই উত্তর দিল হুয়াং। গুড। এইবার বাকি 3 জন, তাই না?
কাচের ঘরে এসে ঢুকলো উসেন। ভয় নেই মিস্টার মাসুদ রানা, 15 সেকেন্ডের মধ্যে মৃত্যু ঘটবে আপনাদের। কাচের বলটা তুলে নিল উসেন মিসেস গুপ্তের ছোট্ট বাক্স থেকে। বলল, এই বলটা ফাটিয়ে দেবো আমি এ ঘরের ভিতর। সাথে সাথেই বন্ধ করে দেওয়া হবে এয়ার টাইট দরজাটা। যদি ভগবানে বিশ্বাস থাকে ডেকে নিন আধ মিনিটের ভেতর। ডাক্তার, ওদের হাত কড়া খুলে দাও। লাইটিকের পর আবার হাত কড়ার কি দরকার? চোখের তারা স্থির থাকছে না রানার, তবু লক্ষ্য করলো হুয়াংয়ের মুখে কোনো সন্দেহের ছায়া পড়ে কিনা। না, হাত খড়া খুলে দিয়েই সরে গেল সে দরজার কাছে। বড় করে দম নিল রানা। ভগবান আপনাদের মঙ্গল করুন। দরজার ফাঁকটা ছোট করে এনেছে উসেন। সাই করে ছুটে এলো কাচের বলটা। ঝন ঝন করে ভেঙে গেল রানার মাথা, ঠিক এক হাত উপরে দেওয়ালে লেগে। খটাং করে বন্ধ হয়ে গেল দরজা। ক্লিক করে শব্দ হলো হ্যান্ডেল তোলার। ক্লোরিন গ্যাসে মৃত্যু সম্পর্কে কোনো ধারণা ছিল না রানার। দম বন্ধ করে পড়ে রইল সে ঝাড়া 15 সেকেন্ড। তারপর হঠাৎ প্রবলভাবে কেঁপে উঠল ওর সর্বশরীর। বার দুয়েক কেঁপে উঠেই স্থির হয়ে গেল রানা। চোখ দুটো স্থির হয়ে চেয়ে রয়েছে ছাতের দিকে। এতক্ষণ বুকটা উঠানামা করছিল, থেমে গেছে সেটাও। বাপ বেটির অবস্থা তথই বচ। আরো 15 সেকেন্ড পর নড়ে উঠল দর্শকরা। দুই একটা কথা বলল নিজেদের মধ্যে, তারপর রওনা হলো দরজার দিকে। একে একে বেরিয়ে গেল সব কজন। বন্ধ হয়ে গেল দরজা। বাড়ি বল্টু লেগে গেল বাইরে থেকে ঘটাক করে। তড়াক করে উঠে দাঁড়ালো রানা। উঠে বসে প্যাপন, মংলাই এবং সুপিয়াও। সবাই দম বন্ধ করে রেখেছে। দরজাটার এই পাশে কোনো হ্যান্ডেল নেই। ধাক্কা দিয়ে দেখলো রানা বাইরে থেকে বন্ধ। 1 ইঞ্চি পুরো কাজ কি লাথি দিয়ে ভাঙা যাবে? তাই চেষ্টা করে দেখতে হবে। এছাড়া আর কোনো পথ নেই এখান থেকে বেরোবার। ধড়াম করে লাথি মারলো রানা। খানিকটা বাতাস বেরিয়ে গেল মুখ থেকে। অভ্যাস বসে শ্বাস টানতে গিয়েও সামনে নিল সে। এখন এই ঘরে একবার শ্বাস নেওয়া মানে নিশ্চিত মৃত্যু। আবার লাথি মারলো রানা দরজার গায়ে। এক বিন্দুও চির ধরল না কাচের গায়ে। অনেক চাপ সহ্য করবার উপযোগী করে তৈরি করা হয়েছে এই কাজ, সহজে ভাঙবে না। উঠে এলো প্যাপন, মংলাই, সোপিয়া এলো। 3 জন মিলে সর্বশক্তি প্রয়োগ করে কাঁধ দিয়ে ধাক্কা দিল একসাথে। এবার কেঁপে উঠল দরজাটা। দ্বিগুণ উৎসাহে আবার ধাক্কা দিল 3 জন একসাথে। আবার একটু কেঁপে উঠল দরজাটা। তার বেশি কিছুই নয়। 1 মিনিট পার হয়ে গেছে। চোখ মুখ লাল হয়ে উঠেছে সোফিয়ার। আর বেশিক্ষণ দম আটকে রাখা সম্ভব হবে না ওর পক্ষে। কপালে 1-8টা শিরা দেখা দিতে শুরু করেছে। দ্রুত চিন্তা চলছে রানার মাথায়, যে করে হোক বেরোতে হবে এখান থেকে আধ মিনিটের মধ্যে। ঝটপট জুতো খুলে ফেলল রানা। স্টিলের পাত বসানো জুতোর একটা দড়িয়ে দিল প্যাপন মংলাইয়ের হাতে। অপরটা দিয়ে হাতুড়ির মতো খটাখট মারতে শুরু করলো কাচের গায়ে, ঠিক যেখানটায় হ্যান্ডেল দেখা যাচ্ছে তার 6 ইঞ্চি উপরে। ছোট ছোট কাচের চিলতে উঠতে শুরু করলো এবার। কামারের দোকানে যেভাবে 2 জন মিলে হাতুড়ি চালায়, ঠিক তেমনি একবার রানা একবার প্যাপন মংলাই জুতো মেরে চলল কাচের গায়ে দ্রুত বেগে। 15 সেকেন্ডের মধ্যেই হাত গলাবার মতো ফাঁক হয়ে গেল 1 ইঞ্চি পুরু কাজ। হাত গলিয়ে দিয়ে হ্যান্ডেলে চাপ দিল রানা। খুলে গেল দরজা। ছুটল রানা সুইচ বোর্ডের দিকে। ইশারা করে নিষেধ করলো যেন কেউ শ্বাস না নেয়। কাজ ঘরের দরজা লাগিয়ে দিয়েছে ওরা বেরিয়েই, কিন্তু যথেষ্ট পরিমাণ গ্যাস নিশ্চয়ই বেরিয়ে এসেছে এই ঘরে। একটার পর একটা সুইচ টিপতে শুরু করলো রানা। প্রথমটাতে ঝর ঝর করে পানি পড়তে শুরু করলো। 2 নম্বরে নামতে শুরু করলো পাইপটা নিচের দিকে হাতির সুরের মতো। তৃতীয়টাতে যথাস্থানে ফিরে গেল পাইপটা। চতুর্থটাতে আবার পানি। পঞ্চমটাতে নেমে আসছে সুর। ষষ্ঠতে আবার উঠে গেল সেটা। অনেকটা বুঝে ফেলেছে রানা। সপ্তম বোতাম টিপতেই ধোয়ার মতো গ্যাস বেরোতে শুরু করলো ঝাঁঝরি দিয়ে। 3 সেকেন্ডের পর ওটা বন্ধ করে পাশে
হাতটা টিপলো, রানা অদৃশ্য হয়ে যাচ্ছে দোয়াটা। এতক্ষণে ফিরল রানা বাপ বেটির দিকে, দেখলো সোফিয়ার নাক মুখ টিপে ধরে আছে পেপন মংলাই। ছটপট করছে সোফিয়া, চোখ দুটো বিস্ফোরিত, গলায় কপালে নীল শিরা দপদপ করে লাফাচ্ছে। শ্বাস নেওয়ার জন্য রীতিমতো কুস্তি করছে সে। প্রাণপণ শক্তিতে এক হাতে চেপে ধরে আছে ওকে পেপন মংলাই, অন্য হাতে টিপে ধরে আছে নাক মুখ, কিছুতেই শ্বাস নিতে দেবে না। পেপনের নিজের অবস্থাও কাহিল হয়ে এসেছে, টকটকে লাল হয়ে গেছে চোখ দুটো। এক ছুটে গিয়ে কাজ ঘরের দরজাটা খুলে দিল রানা। আর দম আটকে রাখা যাচ্ছে না, কতক্ষণ লাগবে এই হারামি গ্যাসে বের হতে। আর তো থাকতে পারছে না। আরো 15 সেকেন্ড কাটলো। ছটপটানি কমে আসছে সোফিয়ার। আর কিছুক্ষণ নাক মুখ টিপে ধরে রাখলে শ্বাস নেওয়ার প্রয়োজন ফুরিয়ে যাবে বেচারি চিরতরে। ভুস করে শ্বাস ছাড়লো রানা, সেই সাথে ইঙ্গিত করলো পেপন মংলাইকে। তিনজনই ফুপিয়ে উঠল একসাথে। দুনিয়ার সব বাতাস একবারে টেনে নিতে চাইছে ওদের ফুসফুস। বার কয়েক শ্বাস নিয়ে ফুপিয়ে উঠল সোফিয়া। এত কষ্ট বোধ হয় জীবনে পায়নি কখনো। বেঁচে থাকার আনন্দে পাগলের মতো হাসতে শুরু করলো পেপন মংলাই। দুই হাতে রানাকে জড়িয়ে ধরে পচাং পচাং চুমু খেয়ে ফেলল 10-12টা। দেই দেই করে নাচলো কিছুক্ষণ, তারপর জড়িয়ে ধরে আদর শুরু করলো সোফিয়াকে। প্রাণ ভরে শ্বাস নিল ওরা। 1 মিনিট পার হয়ে গেছে, তবু যখন মারা গেল না তখন বুঝতে পারলো বিষাক্ত গ্যাস বেরিয়ে গেছে। আর ভয়ের কিছু নেই, অন্তত গ্যাসের ভয় নেই আর। মিসেস গুপ্তের মৃতদেহের কাছে গিয়ে দাঁড়ালো রানা। পিছু পিছু এলো বাপ বেটি। সংক্ষিপ্ত পরীক্ষা করে নিশ্চিত হলো রানা মারা গেছে মিসেস গুপ্ত। অসহায় ভঙ্গিতে একরাশ রক্তের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। নিজেকে নিজের হাত থেকে উদ্ধার করা হলো না আর ওর। মনে মনে ক্ষমা করে দিল রানা ওকে। গটাং করে বল্টু খোলার শব্দে চমকে উঠল তিনজন একসাথে। খুলে যাচ্ছে দরজাটা। বোতাম টিপে গ্যাস বের করে দিয়ে লাশগুলোর সৎকারের ব্যবস্থা করতে এসেছে কেউ। 2 সেকেন্ডের মধ্যে কয়েক লাফে পৌঁছে গেল রানা দরজার কাছে। আক্রমণের জন্য মোটেই প্রস্তুত ছিল না লোকটা। মেশিন পিস্তল বের করবার সুযোগ পেল না। কি ঘটছে টের পাওয়ার আগেই জ্ঞান হারালো। নাকের উপর একটা প্রচন্ড ঘুষি এবং ঘাড়ের উপর একটা তীব্র জুডো চপ খেয়ে। ওকে ছেড়ে দিয়ে দ্বিতীয় জনের দিকে ফিরল রানা। পলোয়ানের চেহারা লোকটার। বিস্ফোরিত 2 চোখে অবিশ্বাস নিয়ে চেয়েছিল দ্বিতীয় প্রহরীর রাহানার দিকে। রানাকে ওর দিকে ফিরতে দেখে সংবিত ফিরে এলো। চট করে হাত চলে গেল কোমরে ঝোলানো মেশিন পিস্তলের বাটে। কলার ধরে এক হ্যাচকা টানে ঘরের ভিতর নিয়ে এলো রানা ওকে। ততক্ষণে বিষয় কাটিয়ে উঠে সামনে নিয়েছে দ্বিতীয় প্রহরী। এক হাতে রানার কবজি চেপে ধরল লোকটা। টান দিয়ে কলার থেকে ছাড়াবার চেষ্টা করছে রানার হাত। অপর হাতে চলে এসেছে মেশিন পিস্তল। ধড়াম করে তুতুনি বরাবর ঘুষি মারল রানা। টলে উঠল ঠিকই, কিন্তু কাবু হলো না লোকটা। পেছন দিকে একটা ঝটকা দিয়ে লাফ দিল সামনের দিকে। কলার ছেড়ে বাম হাতে জুডো চপ মারল রানা মেশিন পিস্তল ধর হাতে। কবজি থেকে 8 ইঞ্চি উপরে নরম পেশির ভিতরের নার্ভ সেন্টার লক্ষ্য করে ছিটকে হাত থেকে পড়ে গেল মেশিন পিস্তলটা। কিন্তু হুড়মুড় করে পড়ে গেল রানাও। রানার বুকের উপর পড়ল লোকটা। পড়েই দমাদম ঘুষি মারল কয়েকটা। পা দুটো বাঁকিয়ে এনে লোকটার গলায় বাঁধিয়ে জোরে একটা চাপ দিল রানা। ডিগবাজি খেয়ে সরে গেল লোকটা রানার বুকের উপর থেকে। তড়াক করে উঠে দাঁড়ালো দুজনে। ঝাঁপিয়ে পড়ল পরস্পরের উপর। 1 সেকেন্ডের মধ্যে দড়াম করে মেজের উপর আছাড় মারল লোকটা রানাকে। রানা টের পেল কেবল অত্যন্ত শক্তিশালী নয়, জুজুৎসুর এক্সপার্ট লোকটা। রানার তুলনায় অনেক বেশি জ্ঞান রাখে সে আনআর্মড কমব্যাট সম্পর্কে। মেশিন পিস্তলের দিকে 1 পা বাড়াতেই লাথি চালালো রানা ওর গায়ে। পড়ে গেল সেও। উড়ে গিয়ে পড়ল রানা ওর উপর। 8 মিনিটের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেল দুজনে, কিন্তু কেউ কাউকে কাবু করতে পারল না। খটাস করে লাথি পড়ল লোকটার নাকের উপর। এতক্ষণে লক্ষ্য করলো সে পেপন মংলাই এবং সোফিয়ার উপস্থিতি। নিশ্চিত পরাজয় টের পেয়ে লাফিয়ে উঠে দরজার দিকে ছুটল সে। 2 হাতে চুলের মুঠি ধরে ঝুলে পড়ল সোফিয়া। রানা উঠে দাঁড়াবার আগেই সোফিয়াকে
ঝুলন্ত অবস্থাতে ছেঁচড়ে টেনে নিয়ে চলে গেল সে সুইচ বোর্ডের কাছে। মেশিন পিস্তলের বার দিয়ে মারল রানা লোকটার মাথার পিছনে, কিন্তু ততক্ষণে টিপি দিয়েছে সে অ্যালার্ম বেল। পরিষ্কার শুনতে পেল ওরা শব্দটা, ক্রিং ক্রিং বেজে চলেছে অ্যালার্ম। ঢলে পড়ে গেল দ্বিতীয় প্রহরীর জ্ঞানহীন দেহ। অ্যালার্ম সুইচটা অফ করে দিল রানা। এইটা ধরো। মেশিন পিস্তলটা সোফিয়ার হাতে ধরিয়ে দিয়ে প্রথম প্রহরীর মেশিন পিস্তল বের করে নিল রানা ওর কোমর থেকে। এগিয়ে ধরল প্যাপন মংলাইয়ের দিকে। আপনি ধরুন এটা। মাথা নাড়ল বৃদ্ধ হাসি মুখে। বাম হাতে ধরা গোটা 5 ছুরি দেখালো। মিসেস গুপ্তের শরীর থেকে খুলে নিয়েছে। ওটা তুমি রাখো, ওসবের বিচ্ছিরি শব্দ আমার পছন্দ হয় না। হঠাৎ গম্ভীর হয়ে প্রশ্ন করলো, এবার কিভাবে বেরোবে এখান থেকে? বিপদ টের পেয়ে গেছে সবাই, আসুন আমার সাথে। বলেই এগুলো রানা। ওরা এখনো জানে না কি ধরনের বিপদ উপস্থিত হয়েছে। সেটা বুঝে ওঠার আগেই আমাদের সারতে হবে সব কাজ। কয়েকটা করিডোর পেরিয়ে একটা হল রুমে ঢুকলো ওরা। এত বিরাট দালানে লিফট ছাড়াও অন্তত 3-4টে সিঁড়ি থাকার কথা। লিফট ব্যবহার করব না আমরা। ওদের কতজন লোক আছে এখানে? চলতে চলতেই উত্তর দিল প্যাপন মংলাই, 15-20 জনের বেশি না। আমরা যাকে সামনে পাবো গুলি করব, কিন্তু কেউ নিচের তলার দিকে পালাবার চেষ্টা করলে পিছু ধাওয়া করব না। আমাদের চেষ্টা হবে যত দ্রুত সম্ভব ছাদে পৌঁছানো। উপর দিকে উঠবার চেষ্টা করব আমরা বিচ্ছিন্নভাবে। 3 জন একসাথে যেন ধরা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সোফিয়া, তুমি এখানে দাঁড়াও। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করবে 3 মিনিট পর। উপরে কেন? আহা, প্রশ্ন করো না সোফিয়া, বকা দিল প্যাপন মংলাই। আদেশ পালন করো, সময় নেই হাতে। রানার দিকে ফিরল। আমি যাব কোন দিকে? চলুন এগোই। একটা অপেক্ষাকৃত সরু সিঁড়ির কাছাকাছি অন্ধকার ছায়ায় প্যাপন মংলাইকে দাঁড় করিয়ে দিয়ে প্রকাণ্ড ড্রয়িং রুমে এসে ঢুকলো রানা। ও জানে মূল সিঁড়িটা এবং লিফটের দিকে নজর রাখতে পারবে সে এখান থেকে। 1 মিনিটের মধ্যেই পায়ের শব্দ শুনতে পেল রানা। কি হলো ডাক্তার? অ্যালার্ম বেল বাজালো কে? উসেনের কণ্ঠস্বর শোনা গেল উপর থেকে। বেল টেপা হয়েছে টর্চার চেম্বার থেকে, হুয়াংয়ের উত্তর শোনা গেল। আমি দেখছি, তুমি থাকো। ঠিক আছে, আমি বরং নিচতলা সবাইকে সাবধান করে দিই। কিন্তু কি ঘটতে পারে টর্চার চেম্বারে? কণ্ঠস্বরটা মিলিয়ে গেল। সিঁড়ি বেয়ে নেমে আসছে হুয়াং, হাতে পিস্তল। প্রহরীদের নাম ধরে ডাকলো হুয়াং। কেউ কোনো জবাব দিল না। হঠাৎ একটা আর্তনাদ শোনা গেল প্যাপন মংলাইয়ের এলাকা থেকে। মাঝ সিঁড়িতে থমকে দাঁড়ালো হুয়াং। পেছন দিকে জানালের কণ্ঠস্বর শুনতে পেল রানা। क्या बात शेख, চিল্লাতা কন। লিফটের ভেতর থেকে বেরিয়ে এলো 2 জন। এদিকে আসছে। ঘরে ঢুকে পিস্তলধারী হুয়াংকে দেখে থমকে গেল। ধীরে ধীরে উঠে দাঁড়ালো রানা। মৃত রানাকে চোখের সামনে দেখেই চক্ষু স্থির হয়ে গেল ওদের। আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল মেশিন পিস্তল দেখে। আতঙ্কে বিকৃত হয়ে গেছে তার চোখ মুখ। ভুম করে পিস্তলের আওয়াজ হলো। 3.5 লেন্সের চশমার ভেতর দিয়ে রানাকে দেখতে পেয়েছে হুয়াং। বিস্ময় কাটিয়ে উঠতে 3 সেকেন্ডের বেশি সময় লাগেনি ওর। মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে গুলি করেছে সে। লোকটার চিন্তার দ্রুততা সত্যি বিস্ময়কর, কিন্তু হাতের টিপ তেমনি খারাপ। রানার দিকে তাক করে ছোড়া 6টা গুলি ইতিমধ্যেই মিস করেছে সে রেঙ্গুনে। 7মটাও মিস হয়ে গেল। লক্ষ্যভ্রষ্ট গুলিটা সোজা গিয়ে ঢুকলো জেনারেল এহতেশামের হৃৎপিণ্ডে। ঝট করে ঘুরেই গুলি করলো রানা। একটা তীক্ষ্ণ চিৎকার বেরোলো ডক্টর হুয়াংয়ের কণ্ঠ থেকে, কিন্তু আহত হলো না নিহত হলো বুঝতে পারল না রানা। ঢপ করে নিভে গেল সমস্ত বাতি। খট খট করে কয়েক সিঁড়ি নামলো হুয়াংয়ের পিস্তলটা। ওটা থেমে যেতেই নিস্তব্ধ হয়ে গেল চারদিক। কর্নেল শেখের অবস্থান লক্ষ্য করে আবার এক ঝাঁক গুলি বর্ষণ করল রানা। কাচের দরজাটা চুর চুর করে দিয়ে বেরিয়ে গেল গুলিগুলো। কর্নেল শেখ সরে গেছে। রানাও সরে গেল কয়েক পা। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া কিছুই শুনতে পাচ্ছে না রানা।
আশেপাশেই কোথাও রয়েছে কর্নেল শেখ, কিন্তু কোথায় আছে বোঝার উপায় নেই। আরো কয়েক পা সরে গিয়ে অন্ধকার হাতরে একটা চেয়ার পেল রানা। চেয়ারের পাশেই টেবিল, টেবিলের উপর অ্যাস্ট্রে। বাম হাতে তুলে নিল রানা অ্যাস্ট্রেটা। এমনই সময় কড়কড় শব্দে গর্জে উঠল মেশিন পিস্তল সোপিয়ার এলাকা থেকে। আর্তচিৎকার শুনতে পেল রানা পুরুষ কণ্ঠে। আবার চুপ। অ্যাস্ট্রেটা ছুড়ে দিল রানা হাত 10 দূরে। ভুম! গুলি হলো রানার বাম পাশ থেকে। আগুনের হলকা দেখেই গুলি করল রানা। উফ! শুনতে পেল রানা তারপরই দূর দাঁড় পায়ের শব্দ। ভাগছে কর্নেল শেখ। পায়ের শব্দ লক্ষ্য করে ট্রিগারে চাপ দিল রানা। একটি গুলিও বেরোলো না। গুলি শেষ। দেওয়ালের গায়ে খড়খড় শব্দ হলো। তারপর উসেনের কণ্ঠস্বর বেশি হলো লাউড স্পিকারে। মিস্টার মাসুদ রানা, গ্যাস চেম্বার থেকে কিভাবে বাঁচলেন বুঝতে পারছি না, কিন্তু এইবার প্রস্তুত হয়ে যান মৃত্যুর জন্য। কিছুতেই নিস্তার নাই আপনার। নেমে আসছি আমি এখনই। অন্ধকারে কিছুই দেখতে পাবেন না আপনি, কিন্তু আমি ঠিকই দেখতে পাবো। আমার কাছে দিন আর রাতে, আলো আর অন্ধকারে কোনো প্রভেদ নেই। নিন, রক্ষা করুন নিজেকে। ধপ করে এবার জ্বলে উঠেই নিভে গেল আবার সমস্ত বাতি। অন্ধকার আরো ঘন হয়ে এলো উজ্জ্বল আলো চোখ ধাঁধিয়ে যাওয়ায়। আবার শোনা গেল উসেনের গলা। এবার আর লাউড স্পিকারে নয়, নিজস্ব গম গমে কণ্ঠস্বরে বলল, আপনার 20 হাত পিছনে আছি আমি মিস্টার মাসুদ রানা। আমার হাতে রয়েছে 10টা থ্রোয়িং নাইফ। পালাবার উপায় নেই। বাঁচবার চেষ্টা বৃথা, তবু চেষ্টা করি দেখুন। কথাটা পুরোপুরি বিশ্বাস করল না রানা, কারণ হুয়াং যে সিঁড়ি দিয়ে নামছিল সেখানে আবছা একটা পায়ের শব্দ শুনতে পেয়েছে সে। আন্দাজের উপর নির্ভর করে মেশিন পিস্তলটা ছুরি মারল সে সিঁড়ি বরাবর। ঠাস করে লাগলো ওটা গিয়ে কোনো নরম বস্তুর গায়ে। লাথি খাওয়া কুকুরের মতো কেউ করে উঠল, সুইথি। সুই, তুমি এই সিঁড়ি দিয়ে নামতে গিয়েছিলে কেন? ধমকে সুরে বলল উসেন। লইকা মারা গেছে, কাজেই ছাদে গিয়ে লাভ নেই। পেছন দিকে লিফটে করে সোজা কার পার্কে নেমে যাও। এক লাফে একটা সোফার আড়ালে গিয়ে বসে পড়ল রানা। ভৌ করে কানের 1 ইঞ্চি দূর দিয়ে গিয়ে ঘ্যাচ করে সোফার গায়ে বিঁধল একটা ছুরি। চমক উঠল রানা। হা হা করে হেসে উঠল উসেন রানার পেছন থেকে। ছুরিটা টান দিয়ে বের করে নিয়ে এক লাফে সোফার ওপাশে চলে গেল রানা। আমি ভেন্ট্রিলোকুইজম জানি মিস্টার মাসুদ রানা। ব্যাপারটা আপনার জানা ছিল না বলে প্রথম সুযোগে মারলাম না। সেটা ছাগল জবাই করার মতো সহজ কাজ হতো। কণ্ঠস্বর লক্ষ্য করে সাই করে ছুড়ল রানা ছুরিটা। আবার হেসে উঠল উসেন। সরে গেছি আমি ওখান থেকে, ঠিক যেখান থেকে আমার গলার আওয়াজ পাচ্ছেন সেখানে আমি নেই। নিন, বাম হাতটা সামলান। অত্যন্ত দ্রুত সরিয়ে নিল রানা বাম হাতটা। তবু ঘ্যাচ করে খানিকটা চামড়া ছিঁড়ে দিয়ে বেরিয়ে গেল ছুরিটা। উফ বলি এক লাফে সরে গেল রানা 5 হাত দূরে। একটা চেয়ারে পা বেঁধে পড়ে গেল মাটিতে। চেয়ার সহ উঠে দাঁড়ালো সে, চেয়ারের ছিট দিয়ে বুকটা আড়াল করে। বাহ, প্রশংসা করল উসেন। আপনার রিফ্লেক্স তো দারুণ। এত দ্রুত রিয়াক্ট করতে দেখিনি আমি আর কাউকে। নইলে চুরিটা লক্ষ্যভ্রষ্ট হতো না কিছুতেই। কিন্তু চেয়ার দিয়ে আড়াল করলে কি বাঁচতে পারবেন? ধরতে গেলে আমি আপনার চতুর্দিকে আছি এখন। রানা বুঝলো কথা বলতে বলতে হয় ডান দিক নয় বাম দিক দিয়ে ওর পিছনে চলে যাচ্ছে উসেন পরিষ্কার টার্গেট পাওয়ার জন্য। রীতিমতো ভয় পেয়েছে রানা। অশরীরী আত্মার মতো মনে হচ্ছে উসেনকে। কোন দিক থেকে ছুটে আসবে মৃত্যুবান বুঝবার উপায় নেই। পাগলের মতো ছুটল সে বাম দিক লক্ষ্য করে। ঘরের আসবাব কোথায় কি ছিল সব গুলিয়ে গেছে মাথার মধ্যে। শেয়ালের তাড়া খাড়া মুরগির অবস্থা প্রচুর। একটা চেয়ারে হোঁচট খেয়ে মুখ তুবড়ে পড়ল সে ডাইনিং টেবিলের উপর। টেবিল উল্টে হুড়মুড় করে পড়ল মাটিতে। ঝনঝন করে কয়েকটা কাপ, তস্তরি, গ্লাস, ছুরি কাটা চামচ পড়ল মাটিতে। মেজে হাতড়িয়ে একটা কাটা চামচ তুলে নিয়েই ছুড়ল রানা ডান দিকে, উসেনের সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে